অনেকদিন আগের কথা। হরিগড় নামে এক গ্রাম ছিল। এই গ্রামের সবচেয়ে পুরনো যে জিনিসটি ছিল তা হলো এই পুরনো জমিদার বাড়ি। আর তার চেয়ে পুরনো ছিল এই জমিদার বাড়ির বৃদ্ধামালী শম্ভু। বৃদ্ধামালী প্রায় 200 বছর হলো এই বাড়িতেই আছে। বৃদ্ধামালীর এমন বয়স দেখে গ্রামের কেউ ভয়ে ওই জমিদার বাড়িতে আসে না। সবাই ভাবে বুড়ি কোনো মানুষ না। একদিন শহর থেকে সুবেন নামে এক লেখক এই গ্রামে আসে। এই জমিদার বাড়ির সকল বিষয় নিয়ে একটি উপন্যাস লিখবে বলে। তাই সে প্রথমে গ্রামে এসে গ্রামের মানুষদের কাছে থেকে জমিদার বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। এই যে শুনছেন? কি হয়েছে, আমাকে ডাকছেন? হ্যাঁ, বলছি কি, এখানে পুরনো জমিদার বাড়িটা কোন দিকে? কেন, জমিদার বাড়ি দিয়ে কি করবেন? আসলে আমি একজন লেখক, শহর থেকে এসেছি এই গ্রামের জমিদার হরগোবিন্দর জীবন সম্পর্কে একটা উপন্যাস লেখার জন্য। দক্ষিণ দিকে গেলে জমিদার বাড়ি পেয়ে যাবেন, কিন্তু আপনাকে একটা কথা বলি, ওই জমিদার বাড়িতে শম্ভু মালী নামে এক বুড়ি থাকে। আমরা জন্মের পর থেকে অমনি দেখছি, তাই এই গ্রামের কেউ ওই বাড়িতে যাওয়ার সাহস করে না। আমার মনে হয় আপনার সেখানে যাওয়া ঠিক হবে না। দেখুন, আমি একজন লেখক, আর লেখকদের মনে ভয় থাকে না। আমাদের মতো লেখকদের কাজই হচ্ছে লুকোনো ঘটনাগুলোকে সবার সামনে তুলে ধরা। এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার যা ভালো লাগে তাই করুন। এবার সোজা দক্ষিণ দিকে চলে যান, সামনে কাউকে পেলে জিজ্ঞেস করবেন, সেই আপনাকে জমিদার বাড়ি দেখিয়ে দেবে। এই যে ভাই, এখানকার পুরনো জমিদার বাড়িটা কোন দিকে একটু বলবেন? কেন, জমিদার বাড়ি গিয়ে কি করবেন? আমি একজন লেখক, ওই পুরনো জমিদার বাড়ি নিয়ে জমিদার সম্বন্ধে একটা উপন্যাস লিখতে এসেছি। যান যান, ফিরে যান। উপন্যাস লিখতে এসে আর প্রাণ হারানোর দরকার নেই। যেখান থেকে এসেছেন এখনই সেখানে ফিরে যান। আপনি এমন কথা বলছেন কেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারলাম না। কথা একেবারে খারাপ বলেনি। ওই জমিদার বাড়িতে যে বুড়িটা থাকে না, তার বয়স তো কয়েকশো বছর হয়ে গেছে। বুড়িটা না খেয়ে কি করে বেঁচে আছে কে জানে। এমন ভুতুরে জায়গায় গিয়ে ফিরে আসতে পারবেন তার কি কোনো গ্যারান্টি আছে? তার চেয়ে চলে যাওয়াই ভালো। না না, তাহলে তো আমি এখান থেকে কিছুতেই যাচ্ছি না। এমন অলৌকিক ঘটনা যেহেতু শুনেছি, এই সম্বন্ধে আমি না লিখে কোথাও যাচ্ছি না। আপনারা শুধু বলুন জমিদার বাড়িটা কোন দিকে। মরতে যখন যাইছেন তখন সোজা গিয়ে বাম দিকের রাস্তাটা ধরে চলে যান। তারপর হালকা জঙ্গলের শুরুতে এই জমিদারের পুরনো বাড়িটা দেখতে পাবেন। সেখানেই ওই বুড়ি আপনার জন্য অপেক্ষা করছে। বুঝলে দাদা, একালে কাউকে ভালো উপদেশ দিতে নেই। দেখো না, কত করে বললাম শুনলো না, নিজে পায়ে হেঁটে মরতে যাচ্ছে। আরে শহরে মানুষ তো, তাই সাহস একটু বেশি। তবে বিপদে পড়লে তখন আমাদের কথা ঠিকই মনে পড়বে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বিপদে পড়লে তবেই আমাদের কথা মনে পড়বে। অবশেষে লেখক জমিদার বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। জমিদার বাড়িটা দেখেই বোঝা যাচ্ছিল কত বছর হলো বাড়িটা পরিত্যক্ত হয়ে আছে। মনে হচ্ছে এ যেন এক ভুতুরে মহল। হঠাৎ কোথা থেকে যেন শম্ভু মালী গেটের সামনে এসে হাজির। কে কে তুমি? এখানে এসেছো কেন? আমি একজন লেখক, আমি শহর থেকে এসেছি এখানকার জমিদারের জীবন সম্পর্কে একটা বই লেখার জন্য। সবাই এখানে আসতে ভয় পায়, তুমি ভয় পাওনি? কি যে বলেন, লেখকরা কখনো ভয় করে না। লেখকরা সত্য তুলে ধরতে কখনো পিছপা হয় না। তার মানে তুমি জমিদার খুনের সত্য ঘটনা লিখতে চাও? হ্যাঁ, শুধু তাই নয়, আমি জমিদারের পুরো জীবনী আমার বইয়ের পাতায় লিখতে চাই। আপনি কি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ, আমি তো সেই সত্য সবার সামনে তুলে ধরার জন্যই বেঁচে আছি। এসো, ভেতরে এসো।
আজ থেকে তুমি এইখানেই থাকবে। যখন মন চাইবে বাইরে যাবে, আবার যখন মন চাইবে ভেতরে আসবে। গ্রামের সবাই আমাকে ভয় পেলেও তুমি ভয় পেও না। আর খবরদার, উপরের ওই তালাবদ্ধ ঘরটাতে ভুলেও কখনো যাবে না কিন্তু। ঠিক আছে, যাব না। এবার আপনি যান, আমি অনেক ক্লান্ত, আমাকে একটু বিশ্রাম করতে হবে। ঠিক আছে, এইবার বিশ্রাম করো। লেখক বিশ্রাম করতে করতে অন্ধকার নেমে আসে। মহলের মশালগুলো আপনা আপনি চলে ওঠে। হঠাৎ লেখকের ঘুম ভেঙে যায়। তখন সেখানে শম্ভু মালী এসে দাঁড়ায়। কি কবি, বিশ্রাম নেওয়া হয়েছে? এবার লেখা শুরু করো। বিশ্রাম কিছুটা হয়েছে, কিন্তু এখন তো অনেক রাত। ভাবছি এখন আর কিছুই লিখবো না, কাল থেকে জমিদার ব্যাপারে লেখা শুরু করব। ঠিক আছে, কিন্তু খুব তাড়াতাড়ি কাজ শেষ করবে। সে আর বলতে, এমন ভুতুড়ে মহলে কেই বা বেশি দিন থাকতে চাইবে। আমার লেখা শেষ হলেই আমি চলে যাব। এ কি, এই চুড়িটা এখানে এলো কি করে? নিশ্চয়ই কোনো ইঁদুরের কাজ। বাহ, এই চুড়িটা রূপোর হলেও এর কারুকার্য যে কাউকে মুগ্ধ করবে। এটা টেবিলের উপর রেখে দিই, কালকে এটা নিয়ে ভাববো। এখন অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়াই ভালো। সকাল হলে লেখক শম্ভু মালীর কাছ থেকে জমিদারের ব্যাপারে শুনে লিখতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। শেষের দিন রাতে লেখক জমিদারের শেষ ঘটনা মালীর কাছ থেকে শুনছিল। সেই যে জমিদার বাবু মরে গেল, এরপর বিলাসী দেবীকে গ্রামের সবাই মিলে নিজ হাতে শাস্তি দিল। তারপর থেকেই মহলটা একেবারে ফাঁকা হয়ে গেছে। এই মহলটা একা থাকতে চায় না বলে আমি এখনো বেঁচে আছি। তার মানে জমিদারের স্ত্রী বিলাসী দেবী জমিদারকে মেরে ফেলেছে? হ্যাঁ, বিলাসী দেবী জমিদারকে মেরে ফেলেছে। কিন্তু জমিদার তো বিলাসী দেবীকে অনেক ভালোবাসতো, তাহলে বিলাসী দেবী কেন জমিদারকে মেরেছিল? কারণ বিলাসী দেবী জমিদারকে ভালোবাসতো না। বিলাসী দেবী অন্য কাউকে ভালোবাসতো, আর তার জন্যই জমিদারের খাবারে বিষ মিশিয়ে জমিদারকে মেরেছিল। এবার বুঝতে পেরেছি। যাই হোক, আমার লেখা প্রায় শেষ, আমি কালই এখান থেকে চলে যাব। হ্যাঁ, চলে যেও, কিন্তু আমি যা যা বলেছি সব সবার সামনে তুলে ধরবে, কিন্তু একটা কথাও যেন বাদ না পড়ে। কি যে বলেন, বাদ পড়বে কেন? সাথে আরো লিখবো আপনি কেমন, এতে সবার মধ্যে আপনার প্রতি ভুল ধারণা পাল্টে যাবে। ঠিক আছে, এবার তবে আমি চললাম। সকাল হলে সোজা বাড়ি চলে যেও। সেই রাতটা ছিল একদম আলাদা। লেখক ভেবেছিল হয়তো তার লেখা শেষ, সে জমিদারের ব্যাপারে সব সত্য লিখে ফেলেছে। তখনই শুরু হয় গল্পের নতুন অধ্যায়। হঠাৎ টেবিলের ওপরে রাখা চুড়িটা কাঁপতে থাকে। এ কি, চুড়িটা এমন কাঁপছে কেন? হঠাৎ করে চুড়িটা নিজে নিজে গড়িয়ে ঘর থেকে বের হয়ে যায়। লেখক ভয় না পেয়ে চুড়িটার পিছু নিতে শুরু করে। যেতে যেতে চুড়িটা সেই শম্ভু মালীর নিষেধ করা তালাবদ্ধ কক্ষের ভেতরে ঢুকে পড়ে।
এ কি, চুরিটা নিজে নিজেই কক্ষের ভিতর চলে গেল কেন? বলে কি, তাহলে কি এই কক্ষে এমন কিছু আছে যা চুরিটা আমাকে জানাতে চাইছে? আমাকে দেখতে হবে এই কক্ষের ভেতর কি আছে। এটা কার কক্ষ? দেখে তো মনে হচ্ছে এটা জমিদারের স্ত্রী বিলাসীর কক্ষ। আর দেওয়ালের লেখাগুলো রক্ত দিয়ে কে লিখেছে? আমি নির্দোষ, আমি খুন করিনি। না, আমাকে নতুন করে জানতে হবে জমিদারের আসল খুনিকে। এটা তো জমিদারের স্ত্রী বিলাসী দেবীর ডায়েরি। আমাকে দেখতে হবে ডায়েরিতে কি লেখা আছে। আমি জমিদার বাবুকে অনেক ভালোবাসি, কিন্তু জমিদার বাবু আমাকে ভুল বুঝেছে। আজ রাতে জমিদার বাবু আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। আমি যদি মরে যাই তাহলে হয়তো এই সত্য কেউ জানতে পারবে না। তাই আমি ডায়েরিতে লিখে গেলাম, বিলাসী দেবী। সব কি? ডায়েরির হাতের লেখা রক্ত দিয়ে লেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জমিদার বাবু যদি বিলাসী দেবীকে মারে তাহলে কে রক্ত দিয়ে লিখে গেছে? তাহলে কি জমিদার বাবু নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এটা লিখে গেছে? আমার মাথায় কিছুই ঢুকছে না। আর এই চুরিটাই বা আমাকে কি বোঝাতে চাইছে? কি ডায়েরিটা খুঁজে পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। কিন্তু আপনি ডায়েরির ব্যাপারে কি জানেন? হ্যাঁ জানি, আর এই জন্যই তোমাকে এই কক্ষে আসতে আমি নিষেধ করেছি। তার মানে আপনি আমাকে সব মিথ্যে বলেছেন। জমিদারের হত্যা তার স্ত্রী বিলাসী দেবী করেননি, বরং বিলাসী দেবী আগে খুন হয়েছিল, আর এই চুরিটা বিলাসী দেবীর ছিল। আমি না তোকে এই কক্ষে আসতে বারণ করেছিলাম? কেন এসেছিস এই কক্ষে? এখন তুই কোনো কিছুই আর জানতে পারবি না। সব সত্য লুকিয়ে থাকবে। তার মানে এই ডায়েরিটাও মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, এটাও মিথ্যা। তুই এই মহলের সত্য কখনোই জানতে পারবি না, কখনো জানতে পারবি না। আমি কখনো কাউকে সত্য জানতে দেব না। না, আমি সত্য জানতে এসেছি, আর সত্য উদ্ঘাটন করেই ছাড়বো। আমি তোকে সত্যি জানতে দেব না, সত্য জানতে দেব না। আমাকে সত্য জানতেই হবে, আর নতুন করে সবকিছু লিখতে হবে। দেখো দেখো, ওই যে কবি আসছে। আমি বুঝতেই পারি না ওই ভুতুরে বাড়িতে সে কি করে থাকে। এখন তো আমার কবিকে দেখেই ভয় লাগে, না জানি এ আবার কোনো ভূত টুত নয় তো। এই যে ভাই, আপনাদের কিছু কথা বলবো। যদি কারো কিছু জানা থাকে তাহলে একটু দয়া করে বলবেন। বলুন, কি বলবেন? বল কি, আপনাদের মধ্যে কারো কি জানা আছে জমিদার বাবু আর তার স্ত্রী বিলাসী দেবী কি করে মারা গেছে? শোনো বাপু, আমি একটু একটু জানি। জমিদারকে তার নিজের স্ত্রী বিলাসী দেবী মেরে ফেলেছিল, যার জন্য গ্রামের সবাই বিলাসী দেবীকে নিজ হাতে মেরেছিল। আচ্ছা, আপনি কি ওই বাড়ির শম্ভুমালির ব্যাপারে কিছু জানেন? তার সম্বন্ধে
কেউ তেমন একটা জানে না, তবে একটু একটু শুনেছি শম্ভু মালী নাকি জমিদারকে পছন্দ করত, আর তার সাথে জমিদারের অবৈধ সম্পর্কও ছিল। আর বিলাসী দেবী কি অন্য কাউকে পছন্দ করত? না 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 না, সে তো জমিদারকেই ভালোবাসত, কিন্তু কেন যে জমিদারকে মেরেছিল এটাই তো কেউ বুঝতে পারে না। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, তুমি শহর থেকে এসেছো, আমরা চাই তুমি কোনো বিপদে না পড়ো, তাই যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। হ্যাঁ, যেতে তো হবেই, কিন্তু তার আগে আপনাদের মধ্যে থেকে ওই জমিদার বাড়ির ভয় তো দূর করতে হবে। তাছাড়া জমিদারের আসল খুনিকে সেটা তো সবার জানা উচিত। আবার দেখবেন আমাদের ভয় দূর করতে গিয়ে নিজেই আবার যেন হারিয়ে না যান। তো উদ্ঘাটন করতে গেলে তো বিপদের সম্মুখীন হতেই হবে। সাহসীদের কোনো ভয় থাকে না, আগে শুধু জানার আগ্রহ। সবাই ভালো থাকবেন। বিলাসী দেবী যদি জমিদারকে ভালোবাসত, তাহলে সে কি করে জমিদারকে মারবে? আর জমিদারের সাথে যদি মালির সম্পর্ক থাকতো, তাহলে মালি কেন জমিদারকে মারবে? না, এই প্রশ্নগুলো বারবার গুলিয়ে যাচ্ছে, সন্দেহের তীর কারোর উপর পড়তে দিচ্ছে না। শেষমেশ বিলাসী দেবীর উপর গিয়েই পড়ছে। কিন্তু আমার মন বলছে বিলাসী দেবী নির্দোষ ছিলেন। আজ রাতেই আমি এর আসল সত্য বের করব। ডায়েরির লেখার এখানে দেওয়ালের লেখার কোনো মিল নেই। হলে ডায়েরির লেখা মিথ্যে হলে দেওয়ালের লেখা সত্য। তার মানে এই রক্তের লেখা বিলাসী দেবীর। তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছে। তুই তুই আবার এসেছিস? তোকে না বলেছি আমি কখনো সত্য জানতে দেব না? তুই আবার এসে বড্ড বড় ভুল করেছিস। এবার তোকে আমি এই মহল থেকে আর বের হতে দেব না। তুমি বলেছো আমাকে সত্য জানতে দেবে না, কিন্তু আমি তো সত্য জেনে গেছি। সত্য জেনে গেছিস? কি সত্য জেনে গেছিস? তো এই যে জমিদার বিলাসী দেবীকে মারেননি, জমিদারকে মেরেছো তুমি। তুমি জমিদারকে মেরে সব দোষ বিলাসী দেবীর উপর চাপিয়ে দিয়েছো। তাই বিলাসী দেবী মরার আগে তার রক্ত দিয়ে দেওয়ালে লিখে গেছে সে নির্দোষ। আর বিলাসী দেবীর আত্মা এই চুরির মধ্য থেকে সত্যটা বের করতে আমাকে সাহায্য করেছে। আমি মেরেছি জমিদারকে, আর এই জমিদারকে মেরে বিলাসী দেবীকে ফাঁসিয়েছি আমি। এবার বলো কেন করেছো এমন জঘন্য কাজ? কারণ আমি জমিদারকে ভালোবাসতাম, কিন্তু জমিদার শুধুই বিলাসী দেবীকে ভালোবাসতো। আমি বুঝতে পেরেছিলাম জমিদারকে আমি কোনো দিনও পাবো না, তাই যে আমার হবে না আমি তাকে কারোর হতে দেব না। এই ভেবে জমিদারকে খাবারে আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম, আর দোষ দিয়েছিলাম বিলাসী দেবীর উপরে। ছি, তুমি এত জঘন্য কি করে এমন কাজ করেছো? এই জঘন্য কাজ করার জন্য হয়তো তুমি অভিশপ্ত হয়ে আছো। এখনো সময় আছে, সবার সামনে গিয়ে নিজের ভুল স্বীকার করো, তাহলে হয়তো মুক্তি পেতে পারো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি সেই জঘন্য পাপের জন্যই অভিশপ্ত হয়ে আছি, কিন্তু আমি এই সত্য কোনোদিনই এই মহল থেকে বের হতে দেব না। তুই সব জেনে গেছিস, তোকে এখানেই মরতে হবে। পালিয়ে যাও, এখান থেকে দ্রুত পালিয়ে যাও।
আর সত্যটা সবার মধ্যে ছড়িয়ে দাও। তুমি এই মহল থেকে বেরিয়ে গেলে এই দুষ্টু মালি তোমার কিছুই করতে পারবে না। সত্যটা মহল থেকে বের হলে দুষ্টু মালি এমনিতেই ভস্ম হয়ে যাবে। পালিয়ে যাও, পালিয়ে যাও। না, হতে পারে না। এই সত্য আমি মহল থেকে কখনো বের হতে দেব না, দেব না। না না, জমিদার বাড়ির সত্য বাইরে আসার সঙ্গে সঙ্গে শম্ভুমালির অভিশপ্ত দেহ পুড়ে ছাই হয়ে যায়। গ্রামের সবাই উপস্থিত হয়ে সবকিছু নিজে চোখে দেখতে পায়। পরের দিন সকাল হলে গ্রামের সবাই কবিকে সম্মান জানিয়ে গ্রাম থেকে বিদায় দেয়। এরপর থেকে জমিদার বাড়ি আর কোনো ভুতুরে বাড়ি থাকে না, থাকে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে।